আমরা হাসিনার সাথে একটা গেম খেলছিলাম। হাসিনাকে আমরা একটা ব্রিদিং স্পেস দিলাম, সেই ব্রিদিং স্পেসটা আবার আমরাই কেড়ে নিলাম, যাতে করে হাসিনার যে স্ট্র্যাটেজি, সে যেভাবে মাঝখানে 24 ঘন্টা রেখে প্ল্যানটা সাজাইছে, সেই প্ল্যানটা ব্রেক করা যায়। তো এইভাবেই ডিসিশনটা হয়েছে। ওইটা মেইনলি ডিসিশনটা নিয়েছিল আসিফ ভাই, তার মাথা থেকে প্ল্যানটা আসে। দীর্ঘ সময়ের আন্দোলন, আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই শেষ পর্যন্ত চূড়ান্ত যে পরিণতিটা পায়, একটা বিষয় একটু জানার আছে, সেটি হচ্ছে মার্চ টু ঢাকা কর্মসূচি যেটা 6 তারিখে ঘোষণা করা ছিল, সেটাকে একদিন এগিয়ে আনার পিছনের আসলে বিহাইন্ড দ্য স্টোরিটা কি? তো এরকম অনেকগুলো স্ট্র্যাটেজি আমরা আসলে জুলাই আন্দোলনে নিয়েছিলাম। আর জুলাই গণ অভ্যুত্থান তো আসলে একদিনের, আমরা যখন বলি যে 36 দিনের মুভমেন্ট, ব্যাপারটা আসলে 36 দিনের মুভমেন্ট না। দীর্ঘদিন যাবৎ ক্যাম্পাসে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমি একটা ছোট্ট উদাহরণ দিতে চাই আর কি। 7ই জানুয়ারি নির্বাচন হলো 2024-এ। স্বৈরাচারী শেখ হাসিনা আমিডামি ভোটের মধ্য দিয়ে বাংলাদেশে যে আরেকবার তার যে ফ্যাসিবাদী যে যাত্রা, সেটাকে আরেকবার সংরক্ষিত করলো একরকম বলা যায়। তো তার আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 50টা মতো, 40 থেকে 50 জন ছেলেমেয়ে দাঁড়িয়েছিল, এবং বাংলাদেশে সেদিন অন্য কোথাও কোনো মুভমেন্ট হয় নাই, করতে পারেনি। আমরা আজকে বিরোধী দলের কথা বলি বা অন্যান্য সবাইকে, প্রত্যেকের লড়াইকে শ্রদ্ধা করি, সংগ্রাম করি, সম্মান করি, সেই জায়গা থেকেই বলতে চাই, কাউকে আমরা দেখি না ওই রকম 40 থেকে 50টা ছেলেমেয়েই দাঁড়াইছে। সেখানে আপনারা যারা ওই সময় তৎকালীন ছাত্র অধিকার পরিষদ বা ছাত্রশক্তি যাই বলেন না কেন, এই ছেলেমেয়ে যাদের দেখেন সবাই ছিল আর কি। এর পূর্ববর্তী সময়ে যখন গুমের ঘটনাগুলো সামনে আসছিল, নেত্র নিউজের পক্ষ থেকে হলো গিয়ে আয়নাঘরের যে রিপোর্টটা পাবলিশ হয়েছিল, তার ঠিক পরদিন আমরা কিন্তু গুমের বিরুদ্ধেই মুভমেন্টটা করেছিলাম, যেটা আমাদের জন্য সবথেকে বেশি রিস্কি মুভমেন্টের একটা ছিল আর কি। তারপর দিন থেকে আমাদের প্রত্যেকের বিরুদ্ধে হলো গিয়া এজেন্সি লেগে গিয়েছিল, গোয়েন্দা সংস্থা লেগে গিয়েছিল, প্রত্যেকে ট্র্যাক করা হচ্ছিল। তো এই ছোটোখাটো কিছু এক্সাম্পল এই জন্য দিলাম যে আমাদের দীর্ঘদিন যাবৎ ক্যাম্পাসে লড়াই সংগ্রাম এগুলো করার এক্সপিরিয়েন্স ছিল, এবং জেনারেল ব্যানারে মুভমেন্ট নামানোর একটা এক্সপিরিয়েন্স আমাদের ওইখানের ভিতরে ছিল। আমরা এখানে উদাহরণ দিতে পারি, নিরাপদ ক্যাম্পাস আন্দোলনের কথা বলতে পারি। ভাইরা এখানের ভিতরে পাইছিল যে হলখোলা মুভমেন্টগুলো, ওনারা এটা পাইছে। তো এরকম বেশ কিছু মুভমেন্ট নামানোর মধ্য দিয়ে আমাদের কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে। অ্যান্ড আমরা জানতাম যে হাসিনা বিশেষ করে ছাত্রলীগকে কীভাবে ডিলটা করতে হয়, ছাত্রলীগ কীভাবে অ্যাক্ট করে, সেটা রিয়েকশনটা কীভাবে করতে হয়, সেই ব্যাপারটা আমরা বুঝতাম। হাসিনার মনস্তত্ত্বটা আমরা বুঝেছি, এবং আমাদের সেই লড়াইয়ের সাথে পাঠচক্রের একটা ব্যাপার ছিল। আমরা এইগুলো নিয়ে সবসময় স্টাডি করতাম, পলিটিক্যাল স্টাডি যেটা, সেটা হয়তো বা ট্রেডিশনাল স্টাডির বাইরে আমরা বসতাম 10 জন 15 জন 20 জন ছেলেমেয়ে, এটা বসে রেগুলার আমরা এই পলিটিক্যাল স্টাডিটা করতাম। সো ফলত আমরা একটা জিনিস বুঝতাম যে শেখ হাসিনা সবসময় নিজের যে গর্বটা, সেটা একটা বজায় রাখতে চায়, এবং সে নিজের জায়গা থেকে সরবে না। ওই যে বলে না, একটু সাইকো, একটু ইগো, এই ব্যাপারটার জায়গা থেকে সে কোনোদিন সরবে না, এটা হলো গিয়ে তার পজিশন। তো আমরা এটা বুঝতাম, এবং এইটা নিয়ে আমরা তার সাথে খেলছি, এবং শুরু থেকেই আমরা এই জিনিসটা নিয়ে করার চেষ্টা করছি। আরেকটা জিনিস আমরা সবসময় বুঝতাম যে ট্রেডিশনাল যে বাংলাদেশের রাজনীতিতে যে শব্দগুলো আছে, সেই শব্দ দিয়ে আসলে কোনো বড় মুভমেন্ট হবে না। তো বিশেষ করে হরতাল, অবরোধ, এই ধরনের যে শব্দ, সেই শব্দগুলো পচে গেছে। বিশেষত আমি আরও একবার বলতেছি, বিরোধী দলের এই 17 বছরের লড়াইগুলোকে, বিএনপি জামাত সহ অপরাপর যে দল, তাদের সম্মান রেখেই বলতেছি, তারা ওইভাবে আন্দোলনটাকে কখনো শেপ দিতে পারে নাই। শেপ দিতে পারে নাই বলেই তাদের যখন মানুষ হরতাল বলে, অবরোধ বলতো, মানুষের সাইকোলজিতে কাজ করতো একটা ব্যর্থ মুভমেন্ট, ব্যর্থ আন্দোলন, যে এইটা দিয়ে কিছু হবে না। সো আমরা বুঝতে পারতেছিলাম আমাদের নতুন শব্দ দরকার মুভমেন্টে। এই জন্য আমরা সবসময় নতুন নতুন শব্দ ইউজ করেছি। আমরা এখানের ভিতরে মার্চ টু ঢাকার কথা আপনি বললেন, আমরা এখানের ভিতরে কমপ্লিট শাটডাউনের কথা বলি, বা যতগুলো শব্দই আছে আপনারা জানেন, এগুলো সেই ইতিহাস টানাটানি করবো না। সো এইটাও আসলে এরকমই একটা স্ট্র্যাটেজির অংশ। আমরা যখন এইখানে ঘোষণা দিলাম যে 3 তারিখে এক দফার ঘোষণা হলো, এবং 2 তারিখের রাতে আমি অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছি। অসহযোগ আন্দোলনের যে দফাগুলো কিভাবে পালিত হবে, সেইটাও 3 তারিখ মাঠ থেকে ঘোষণা হলো। তারপরে 4 নারী সমাবেশ, শ্রমিক সমাবেশের ঘোষণা হলো। তারপরে আমরা চিন্তা করেছিলাম যে আমরা মার্চ টু ঢাকা দিব, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম মাঠের যে গ্রাউন্ড রিপোর্ট, ততদিনের ভিতরে তো আমরা সবার সাথে কানেক্টেড। ততদিন ছাত্র দলের পক্ষ থেকে রাকিব ভাই, নাসির ভাই আমাদের সাথে কোঅর্ডিনেট করে, শিবিরের পক্ষ থেকে কারা কোঅর্ডিনেট করতো জানতাম না আর কি, বাট তাদের সালমান নামের একজন কোড নেমে আমাদের সাথে কোঅর্ডিনেট করতো। তো তাদের এই নেটওয়ার্কগুলো আমাদের তৈরি হয়েছে, আমাদের নিজেদের সমন্বয়কদের নেটওয়ার্ক ততদিন তৈরি হয়ে গেছিলো। তো সব জায়গা থেকে আমরা খোঁজ পাচ্ছিলাম যে হাসিনার মনস্তত্ত্ব একদিক থেকে ভেঙে গেছে এই 3 তারিখে এক দফা ঘোষণার পরে, বাট সে আবার রেডি হচ্ছে, শক্তি সঞ্চয় করছে। বিশেষত বর্ডারের বাইরে থেকে অনেক বেশি মাত্রায় অস্ত্র ঢোকার আমরা এই ধরনের নিউজ শুনতেছিলাম।
এবং যখন শুনতে পাচ্ছিলাম যে শেখ পরিবারের লোকজন বিদেশ পালিয়ে যাচ্ছে, দ্যাট মিন শেখ হাসিনা সবাইকে অস্ত্র হাতে দিয়ে তাদেরকে অল আউট অ্যাটাকের দিকে নিতে বলবে, তাদের যেই হলো গিয়ে সন্ত্রাসী বাহিনীরা আছে, যুবলীগ ছাত্রলীগ যে হোয়াট এভার যারা যারা আছে আর কি। তো আমরা বুঝতে পারতেছিলাম তারা অল আউট অ্যাটাকের দিকে যাবে। এখন হাসিনাকে যদি আমরা আরেকদিন বেশি সময় দিতাম তাহলে হাসিনা এটা গুছায় ফেলতে পারতো। তো আমরা হাসিনার সাথে একটা গেম খেলছিলাম, আমরা বলছিলাম যে আমরা একদিন আগে ঘোষণাটা দিয়ে দিই, তারপরে আমরা ডিসাইড করব আমরা কি একদিন পরবর্তীতে আবার একদিন আগাবো কি আগাবো না, এটা আমরা পরে ডিসাইড করি, ওটা হলো গিয়ে বাকিটা সিচুয়েশনের উপর দিয়ে। তো আমাদের প্ল্যানে এই জিনিসটা ছিল আর কি। তো যখন আমরা দেখতে পারতেছিলাম যে শেখ হাসিনা আবার শক্তি সঞ্চয় করতেছে, আবার করতেছে, বিশেষ করে লোকাল রিপোর্ট যারা যারা ছিল তারা বলতেছিল যে আওয়ামী লীগ তো পালায় গিয়েছিল, যুবলীগ পালায় গিয়েছিল, ছাত্রলীগ পালায় গিয়েছিল, ওরা আবার নিজেরা সংগঠিত হচ্ছে, পুলিশ আবার সংগঠিত হচ্ছে। তো আমরা বুঝতে পারতেছিলাম যে হাসিনাকে এই সময়টা দেওয়া উচিত হবে না। হাসিনাকে আমরা একটা ব্রিদিং স্পেস দিলাম, সেই ব্রিদিং স্পেসটা আবার আমরাই কেড়ে নিলাম, যাতে করে হাসিনার যে স্ট্র্যাটেজি, সে যেভাবে মাঝখানে 24 ঘন্টা রেখে প্ল্যানটা সাজাইছে সেই প্ল্যানটা ব্রেক করা যায়। তো এইভাবেই ডিসিশনটা হয়েছে। ওইটা মেইনলি ডিসিশনটা নিয়েছিল আসিফ ভাই, তার মাথা থেকে প্ল্যানটা আসে। তারপরে আমাদেরকে একটা গ্রুপ কল দিল যে এটা করা যায় কি যায় না। তো আমরা সবাই সায় দিলাম, আমরা বললাম যে আমরা অপর স্টেক হোল্ডারদের সাথে কথা বলি, ছাত্র নেতাদের সাথে কথা বললাম, তারাও বললো যে হ্যাঁ, বাংলাদেশে ওই রকম সিচুয়েশনটা এমন ছিল যে 2 ঘন্টা থেকে 3 ঘন্টার ডাকে ঢাকার ভিতরে মানুষ জড়ো হয়ে যাবে, মানুষজন শহীদ হওয়ার জন্য প্রিপেয়ার্ড। আপনারা দেখতে পাইছেন এগুলার ব্যাকগ্রাউন্ড নিয়ে কেন হয়েছে, সেগুলো নিয়ে অসংখ্য গবেষণাপত্র হইতে পারে, অসংখ্য গবেষণা হইতে পারে যে কেন মানুষ ওই সময় শহীদ হওয়ার জন্য, শহীদ হওয়ার এই আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নামতেছিল, সেইটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু মানুষ রেডি ছিল যে 3 ঘন্টার ডাকে যে কোনো সময় ঢাকাকে ব্লক করে দেওয়া যাবে। যেহেতু ঢাকাকে ব্লক করে দেওয়া যাবে, আমাদের আসলে 24 ঘন্টা আরও যাওয়া, এর মানে আরও 100টা এক্সট্রা লাশ। আমরা এই 100 এক্সট্রা লাশের দায় কেন নিব, এইটাও আমাদের একটা বড় জায়গা ছিল। কারণ প্রত্যেকটা দিন আমি মুভমেন্টটা চালাচ্ছি মানে আমার আরও লাশের দায় নিতে হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা ডিসিশন নেই যে আমরা একদিন আগায় নিব। তো সেইভাবেই আসলে একদিন আগায় নেওয়া হয়, লং মার্চ টু ঢাকা এবং আলটিমেটলি সরে যায় শেখ হাসিনা।